আল্লাহর রহমতে গতকালকে রাতে আমরা পৌঁছেছি সকলে 10 দিনের চীন সফর শেষে। তো এই চীন সফরে আমরা গিয়ে দেখলাম যে চীনের যেমন বিভিন্ন সৌন্দর্য দেখেছি, চীনের বিভিন্ন যেমন নিদর্শন দেখেছি সভ্যতার, ঠিক একইভাবে আমাদের গত 10 দিন কিন্তু সম্পূর্ণ কেটেছে চীনের বিভিন্ন সরকারি এবং বেসরকারি যারা প্রতিনিধি রয়েছেন, বিভিন্ন সরকার যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথে মিটিং করে, তাদের সাথে বিভিন্ন সভা সেমিনার করে, তাদের সাথে বিভিন্ন আমাদের অপিনিয়ন বা আইডিয়া এক্সচেঞ্জ করে। এরই ভিতরে একটি ভালো সংবাদ হলো আমরা সেখানে চীনের যে কমিউনিস্ট পার্টি রয়েছে, চায়না কমিউনিস্ট পার্টি সিপিসি, তাদের যারা বাংলাদেশ ডেস্কটা দেখে, সেই ইন্টারন্যাশনাল যারা রিপ্রেজেন্টেটিভ, সেই নেতৃবৃন্দের সাথেও কিন্তু আমাদের 2 দফায় বৈঠক হয়েছে। এবং সেখানে কিন্তু আমরা আমাদের 2 দলের বিভিন্ন আইডিয়া এক্সচেঞ্জ করেছি যে কীভাবে আমাদের দলের ভিতর আরও ইন্টার কানেকশনগুলো বাড়ানো যায়, কীভাবে বাংলাদেশের জন্য তারা কাজ করতে পারে, কীভাবে আমরা তাদের জন্য কাজ করতে পারি। একইভাবে সেখানে ফরেন পলিসিতে যারা রয়েছে, বিভিন্ন ফরেন মিনিস্ট্রি রয়েছে, আমরা 2টি শহরের ফরেন মিনিস্ট্রিতেই আমাদের মিটিং ছিল। এবং সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমাদের যে আইডিয়াজ এক্সচেঞ্জ করেছি। তার থেকে বড় কথা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কথা বলেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি এআই ল্যাব, আপনারা জানেন চায়না এআইয়ের জন্য খুব বিখ্যাত, এবং সেখানে যে এআইয়ের যে বিকাশ, সেখানের ধারে কাছে কিন্তু আমাদের বাংলাদেশ নেই। এমনকি আমরা সামান্য ChatGPT একটি এআই টুল, সেটি ব্যবহার করতেও কিন্তু আমরা খুব বেশি পারদর্শী নয়। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কীভাবে একটি এআই ল্যাব স্থাপন করা যায় সেই ব্যাপারে আমরা কথা বলেছি, এবং এটা নিয়ে আমাদের কথা এখনও চলছে। এর বাইরে আমরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আমাদের যখন এখানে কনফুসিয়াস ইনস্টিটিউট রয়েছে, এছাড়াও চীনের সাথে বাংলাদেশের কীভাবে ক্রস কালচারাল এক্সচেঞ্জ হতে পারে সেটি নিয়ে কথা বলেছি। তার সাথে সাথে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন শিক্ষার্থীরা, তারা কিন্তু প্রতিনিয়ত চীনে উচ্চশিক্ষার জন্য যাত্রা করছে। তাদের ভিসা, স্টুডেন্ট ভিসাকে কীভাবে সহজ করা যায়, কীভাবে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটি এনভায়রনমেন্ট তৈরি করা যায়। আমরা দেখছি যে বিভিন্ন সময় বাংলাদেশ সহ এই সাউথ এশিয়ার দেশগুলো চীনে যাচ্ছে যারা, তারা চীনকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে, অর্থাৎ তারা সেখানে 2 বছর পড়ছে, পরে ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে। কিন্তু চীনের যেহেতু সভ্যতা, বিকশিত সভ্যতা, একটি সুন্দর শহর, এবং সেখানে জীবনযাত্রার মানও ভালো, সেইখানে যেন স্থায়ী হতে পারে, বা সেইখানেই যেন এটা যেন ট্রানজিট হিসেবে ব্যবহার না হয়। এই জন্য আমরা চীন সরকারকে অনুরোধ করেছি তারা যেন স্টুডেন্ট ফ্রেন্ডলি একটি এনভায়রনমেন্ট সেখানে এনশিওর করে। এবং তার সাথে সাথে চীনের সাথে বাংলাদেশ সরকারের, আমরা তো এখানে বিএনপির প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম যেহেতু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়, চীনের সাথে বাংলাদেশ সরকারের কীভাবে আরও বেশি বিভিন্ন স্মারক বাংলাদেশের উন্নয়ন উৎপাদনে চীন ভূমিকা রাখতে পারে। এবং আপনারা জানেন যে তিস্তা বাঁধ যেই চুক্তি, সেই চুক্তিতে কিন্তু বাংলাদেশ সরকার ইতিমধ্যে চীনা সরকার সাহায্য চেয়েছে। এবং আপনারা জানেন যে আগামী কয়েক সপ্তাহ পরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি চীনা সফর করবেন, বেইজিংয়ে যাবেন। তো তারই একটি প্রাক প্রস্তুতি হিসেবে কিন্তু আমাদেরও চীনা সরকার বিভিন্ন স্তরের প্রতিনিধির সাথে কথা হয়েছে, যেটি আমার কাছে মনে হচ্ছে একটি পজিটিভ বার্তা। এবং এটি আমরা যেমন সেখানে ঘুরে বা আমরা সেখানে বিভিন্ন স্থাপনা দেখে আমাদের ভিতর কিন্তু এক ধরনের বিভিন্ন ধরনের অনুপ্রেরণা আমরা পেয়েছি, এবং এক ধরনের লেসন আমাদের হয়েছে। এবং আমার বিশ্বাস যে আমরা যেহেতু পলিটিক্স করি, আমাদের স্টুডেন্ট পলিটিক্স বলেন অথবা ন্যাশনাল পলিটিক্সে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আরেকটা বিষয়, চীনের এত দ্রুত তারা 100 বছরের ভিতর খুব র্যাপিডলি তারা ডেভেলপড হয়েছে। এটা কিভাবে হয়েছে? তাদের বেশিরভাগ তাদের সকল জায়গা জমির মালিক কিন্তু সরকার, এখানে কোনো ব্যক্তি মালিকানাধীন জায়গা নেই। কিন্তু আমাদের বাংলাদেশে সকলে ব্যক্তি মালিকানাধীন জায়গা রয়েছে, যার ফলে আমরা যদি একটি রাস্তা চওড়া করতে চাই, তখন কিন্তু সেইখানে যাদের জমি রয়েছে তাদের 3 গুণ 4 গুণ টাকা দিতে হয়। এরপর সেইখান থেকে উচ্ছেদ করা খুব কঠিন একটি ব্যাপার। কিন্তু চীন সরকারের একটি ভালো একটি উদ্যোগ দেখলাম, তারা 75 বছরের জন্য লিজ দেয়। এই লিজ আমরা যেমন আমাদের পৈতৃক সূত্রে জায়গা জমি বছর পর বছর পেয়ে আসি, প্রজন্ম থেকে প্রজন্ম পাই, তাদের কিন্তু এই সিস্টেম নেই। আমি ধরেন লিজ নিয়েছি, সরকার যদি মনে করে যে কোনো সময় আমার লিজ বাতিল করে সেই লিজটি বাতিল করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তখন তাদের অতিরিক্ত টাকাও দিতে হচ্ছে না, এবং তারা তাদের রাস্তাও চওড়া করতে পারছে, তাদের যে স্থাপনা প্রয়োজন সেটি তারা করতে পারছে। আরেকটি বিষয়, সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে চীন অত্যন্ত উর্বর। তাদের প্রত্যেকটি শহরে, যে 2টি শহরে আমরা গিয়েছি সেখানে দেখেছি প্রত্যেক শহর কীভাবে নগরায়ণ হয়েছে। এই শহরটা 100 বছর আগে কী ছিল, 100 বছর ভিতরে ধাপে ধাপে কীভাবে এই পরিকল্পিত নগরায়নের একটি উৎকৃষ্ট উদাহরণ হলো, তার সম্পূর্ণ চিত্রায়ন তাদের আছে। আমি মনে করি আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলা শহরগুলোতে এখন আমাদের ঐতিহ্য নিদর্শন সম্পর্কে বর্তমান প্রজন্ম জানে না। সেক্ষেত্রে আমরা প্রত্যেক জেলা শহরে আমাদের এই জেলাটি আগে কেমন ছিল, সেখান থেকে কীভাবে আজকের পর্যায়ে আসলো, বা আগামী দিনের পরিকল্পনা কী, সেটি যদি আমরা চিত্রায়ন করতে পারি বা একটি কেন্দ্র করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রজন্ম এইসব ব্যাপারে কিন্তু আরও অভিজ্ঞ হবে, এবং তারা তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবে।